এটা হচ্ছে আমাদের সাংবাদিকতা বা জার্নালিজমের উপর প্রথম লেকচার। তো শুরু করা যাক। সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকদের পেশা, আর সাংবাদিকদের পেশাটাই হচ্ছে সংবাদ কেন্দ্রিক। তো সংবাদ হচ্ছে নিউজ, অনেকে যেটাকে বলে থাকেন নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, অর্থাৎ চারটে দিক নিয়ে, চারটে দিকের যত খবর রয়েছে সব কিছুই হচ্ছে নিউজ। আবার অনেকের মতো নিউজ অর্থাৎ নতুন কিছু, নিউ। তো নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিক রয়েছেন যার নাম হচ্ছে চার্লস আডানা। তো চার্লস আডানার মতে মানুষকে যা বিস্মিত করে বা অবাক করে তাই হচ্ছে নিউজ। এখানে তিনি এটা উল্লেখ করছেন যে মানুষকে যা বিস্মিত করে বা অবাক করে সেটাই হচ্ছে নিউজ। আবার আরেকজন আমাদের জনপ্রিয় সাংবাদিক রয়েছেন, তার নাম হচ্ছে লর্ড নর্থলিড। তার মতে এই নিউজের সংজ্ঞাটা একটু ব্যতিক্রম। তো তিনি বলেছেন, ইফ আ ডগ বাইটস আ ম্যান ইট ইজ নট নিউজ, বাট ইফ আ ম্যান বাইটস আ ডগ ইট ইজ নিউজ। তার মতে হচ্ছে খবর তখন হবে যখন কিন্তু একটা কুকুর মানুষকে কামড়াবে না, বরং একটা মানুষ যখন কুকুরকে কামড়াবে, এইটা খবর হবে। তাহলে তার মতে কিন্তু নিউজের সংজ্ঞাটা একটু আমরা পাচ্ছি ব্যতিক্রম। তিনি বলছেন যে ইফ আ ম্যান বাইটস আ ডগ ইট ইজ নিউজ। আসলে আমি সংক্ষেপে এটা বললাম যে উনি বলেছেন ইফ আ ডগ বাইটস আ ম্যান ইট ইজ নট নিউজ, বাট ইফ আ ম্যান বাইটস আ ডগ ইট ইজ নিউজ। অর্থাৎ কুকুর কিন্তু মানুষকে কামড়ায়, এটা সচরাচর ঘটনা, কিন্তু মানুষ কি কখনো কুকুরকে কামড়ায়? না, এটা সচরাচর ঘটনা না। এই সচরাচর ঘটনা যেটা না, যেটা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করবে, সেইটা হচ্ছে নিউজ বা খবর। তো তার মতে হচ্ছে এইরকম নিউজের সংজ্ঞাটা। এইটা হচ্ছে লর্ড নর্থলিডের মতে। তো ওনার মতে নিউজের সংজ্ঞাটা হচ্ছে এইরকম, ইফ আ ম্যান বাইটস আ ডগ ইট ইজ নিউজ। তো আমরা পরবর্তীতে দেখতে চলছি। তাহলে আমরা দুইটা সংজ্ঞা জানলাম, একটা হচ্ছে চার্লস আডানার মতে, যিনি ছিলেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক, মানুষকে যা বিস্মিত বা অবাক করে সেটাই হচ্ছে নিউজ। এবং লর্ড নর্থলিডের মতে ইফ আ ডগ বাইটস আ ম্যান, তিনি এই নিউজের সংজ্ঞা দিতে গিয়ে এরকম একটা কথা বলেছেন যে ইফ আ ডগ বাইটস আ ম্যান ইট ইজ নট নিউজ, বাট ইফ আ ম্যান বাইটস আ ডগ ইট ইজ নিউজ। তো এইটা হচ্ছে লর্ড নর্থলিডের সংজ্ঞা। এখন আমরা আরেকটু যদি গভীরে যাই, সংবাদের শ্রেণীকরণ করতে চাই, তাহলে দেখতে পারবো যে সংবাদ হতে পারে ভৌগোলিক কিংবা জাতীয় কিংবা আন্তর্জাতিক, এরকম অনেক রকমের আমরা সংবাদের শ্রেণী বিভাগ করতে পারি। ঠিক আছে, সংবাদের যদি আমরা শ্রেণী বিভাগ করি তাহলে সংবাদকে পাবো অনেক রকম। সেটা হইতে পারে ভৌগোলিক কিংবা আঞ্চলিক কিংবা জাতীয় কিংবা আন্তর্জাতিক। তো এরকম অনেক প্রকারের সংবাদ আমরা পাইতে পারি। আর সংবাদের যে ধারণা বা প্রকরণ, বা আমরা যদি বিষয়গুলো বলি, তো সংবাদের ধারণা বা প্রকরণ এরকম করতে গেলে, এটা করতে চাই, তাহলে আমরা সংবাদের ধারণা আসলে প্রকরণটা আমরা করতে পারি নৈকট্যের ভিত্তিতে। অর্থাৎ কোনো একটা ঘটনা যেটা আপনার আশপাশে ঘটছে সেটা আপনাকে কিন্তু আকৃষ্ট করবে। অনুরূপ একটা ঘটনা যদি সেটা নিউ ইয়র্কে ঘটে, সেটা কিন্তু আপনাকে আকৃষ্ট করবে না। এটা আসলে নৈকট্য বোঝায়। তারপর গুরুত্বের দিক বিবেচনায় খবর থাকে, প্রখ্যাতি, বিজ্ঞান, পরিণাম, এগুলো হচ্ছে মূলত সংবাদের ধারণা প্রকরণ। আসলে আমাদের এসব বিষয়ে জানার অতটা প্রয়োজন নেই, তো আমরা আরেকটু গভীরে যাব। তো আমরা এখন শুরু করব সাংবাদিকতার উপর, সাংবাদিকতার উপর মেইন বেসিক কিছু তথ্য। তো প্রথমেই আমরা জেনে নেই যে আমরা সাংবাদিকদের কিন্তু দুইভাবে চিনি। কিছু আছে ভালো সাংবাদিক, আবার কিছু আছে হলুদ সাংবাদিক, তাই না? সাংবাদিক হচ্ছে আমরা পাই দুই প্রকারের। কেমন কেমন সাংবাদিক?
একটা সাদা সাংবাদিক আর একটা হলুদ সাংবাদিক, তাই না? ভালো সাংবাদিক আর হচ্ছে হলুদ সাংবাদিক। তো এই হলুদ সাংবাদিকতাটা মূলত হচ্ছে এই ধারণাটা যে দিয়েছেন, হলুদ সাংবাদিকতার ধারণাটা আসছে মূলত পুলিৎজারের কাছ থেকে। পুলিৎজার, অনেকে হয়তো নামটা শুনেছেন, পুলিৎজার। তার নামে একটা কিন্তু পুরস্কারও বর্তমান প্রচলিত আছে সাংবাদিকতার উপর, পুলিৎজার। ঠিক আছে, পুলিৎজার। তো হলুদ সাংবাদিকতার জনক আমরা বলতে পারি পুলিৎজারকে। তিনি আসলে সবসময় খুব রসালো খবরগুলো আসলে উপস্থাপন করতে একটু পছন্দ করতেন। যাই হোক, তাহলে হলুদ সাংবাদিকতার জনক হচ্ছেন পুলিৎজার। আর সাংবাদিকতার বা সাংবাদিকদের মেইন যে একটা ক্ষেত্র, সেটা কিন্তু আমরা নিউজ পেপার বলতে পারি বা সংবাদপত্র। এই সংবাদপত্র কিন্তু সংবাদপত্রের জন্য একটা আইন রয়েছে। হ্যাঁ, পত্রিকার সত্যের জন্য একটা আইন আছে, পত্রিকার সত্যের জন্য একটা আইন আছে। অর্থাৎ সত্যটা কার হবে? এই পত্রিকার সত্যের জন্য আইনটা হচ্ছে ঘোষণা বা নিবন্ধকরণ আইন। ঘোষণা বা নিবন্ধকরণ আইন, মনে রাখবেন এটা। পত্রিকার সত্য নির্ধারিত হয় এই ঘোষণা বা নিবন্ধকরণ আইনের মাধ্যমে, যেটা আসলে পাবলিশ হয়েছিল 1973, হ্যাঁ, 27 নম্বর আইন। যাই হোক, এটা হচ্ছে প্রথম সংবাদপত্র সংক্রান্ত এই আইন, ঘোষণা বা নিবন্ধকরণ আইন 1973/27। এটা হচ্ছে এই আইনটা। পত্রিকার শর্ত নির্ধারিত হয় এই সংবাদপত্রের আইনের মাধ্যমে। আর আমরা যদি একটু হিস্টোরিতে যাই, কিসের হিস্টোরি? আমরা একটু সংবাদপত্রের হিস্টোরিতে যাই। তো সংবাদপত্রের সূচনা হচ্ছে, আমরা বলতে পারি যে প্রথম সংবাদপত্র হচ্ছে রোমে আসছে। হ্যাঁ, প্রথম সংবাদপত্র চালু হয়েছে রোমে, বলতে পারি আমরা রোমে চালু হইল প্রথম সংবাদপত্র। কোথায়? রোম। ইতালির রোমে। ঠিক আছে, এটা 131 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই সংবাদপত্রটার নাম ছিল হচ্ছে একাটা ডাইউরনা। একাটা ডাইউরনা, মনে রাখবেন। তাহলে প্রথম সংবাদপত্র রোমে 131 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হচ্ছে প্রকাশ করেন একাটা ডাইউরনা। এরপর হান রাজবংশ, চীন হান রাজবংশ, এই হান রাজবংশ থেকে আবার একটা সংবাদপত্র প্রকাশিত হয়। হ্যাঁ, এটার নাম ছিল দিবাও। এবং এই সংবাদপত্রটা রাজবংশের কর্মচারীদের জন্য আসলে ছিল। ঠিক আছে, আর সেই ধারাবাহিকতায় আমরা প্রথম বেসরকারি সংবাদপত্র পাই বেইজিং থেকে। হ্যাঁ, প্রথম বেসরকারি সংবাদপত্র কোথা থেকে পাচ্ছি? বেইজিং থেকে। কত সালে পাচ্ছি প্রথম বেসরকারি? 1582 সাল থেকে মূলত প্রথম বেসরকারি সংবাদপত্র এটা চালু হয়, বেইজিং থেকে চালু হয়। আমরা হিস্টোরিতে কিন্তু যাচ্ছি, একটু এলোমেলো হইলে লেকচারটা আমরা সব বিষয়েই আলোচনা করব, একটু এলোমেলো হইতে পারে, আপনারা একটু সাজায় নেবেন। প্রথম বেসরকারি সংবাদপত্র বেইজিং 1582। এবং ইউরোপে এই 1556 সালে প্রথম প্রকাশিত হয় একটা পত্রিকা, এটা কিন্তু প্রথম প্রকাশিত, আর এটা প্রথম বেসরকারি। ঠিক আছে, আর এটা কিন্তু প্রথম প্রকাশিত পত্রিকা। এবং এই প্রথম প্রকাশিত পত্রিকাটাকে বলা হয়, আসলে নামটা হচ্ছে নোটিস স্ক্রিট। বানানটা একটু হয়তো ভুল হতে পারে, আমি বানানটা একটু লিখে দিচ্ছি, NOTI।
NOTIZIE, নোটিস স্ক্রিপ্ট, এইটা হচ্ছে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়, হ্যাঁ, ইউরোপে। এবং মজার বিষয় হচ্ছে এই নোটিস স্ক্রিপ্ট যেটা আছে এইটা হচ্ছে এক গ্যাজেটে পাওয়া যেত, ওয়ান গ্যাজেট, এটার দাম ছিল ওয়ান গ্যাজেট। গ্যাজেট হচ্ছে ইতালির মুদ্রা, হ্যাঁ, গ্যাজেট হচ্ছে কিসের মুদ্রা? ইতালির মুদ্রা, যার কারণে দেখবেন যে সংবাদপত্রের ক্ষেত্রে কিন্তু গ্যাজেট শব্দটা থেকে যায়। তো এই ইতালির মুদ্রা এক গ্যাজেটে আমরা এই পাইতাম নোটিস স্ক্রিপ্ট এই পত্রিকাটা, যার কারণে এটা গ্যাজেট শব্দটা কিন্তু পত্রিকাদের সাথে আসলে সংযুক্ত হয়ে যায়। গ্যাজেট দিয়ে এটা আসলে এক গ্যাজেট দিয়ে যেহেতু পড়া যেত, পরবর্তীতে ধীরে ধীরে এই গ্যাজেট শব্দটা পত্রিকার সাথে আরও বেশি করে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি আমরা সংবাদপত্রে একরকম একটা হিস্টোরি দেখে নিলাম। এখন আমরা যাব আধুনিক সংবাদপত্রের দিকে, হ্যাঁ। তো আধুনিক সংবাদপত্রের দিকে আসলে 1609 সালে, আমরা 1909 না 1609 সালের দিকে যাব। একটু কালারটা চেঞ্জ করে নেই, হলুদ নেই। 1609 সালে জার্মানে প্রথম আধুনিক সংবাদপত্র প্রকাশিত হয়, জার্মানিতে, হ্যাঁ, জার্মানিতে প্রথম আধুনিক সংবাদপত্র প্রকাশিত হয়। আচ্ছা, আমরা এখানে আরও একটা দেখেছিলাম যে প্রথম বেসরকারি সংবাদপত্র বেইজিং থেকে প্রকাশিত হয় 1582 সালে, আর আধুনিক সংবাদপত্র প্রকাশিত হয় জার্মানি থেকে, হ্যাঁ। এখানে মূলত সকল ধরনের খবর আসলে ছিল, এটাকে আমরা আধুনিক সংবাদপত্র বলতেছি। আচ্ছা, এরপর আমাদের উপমহাদেশের কথা যদি চিন্তা করি তাহলে আমরা ভারতে পাচ্ছি। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছে কলকাতা থেকে, হ্যাঁ, কলিকাতা বা কলকাতা যাই হোক, কলকাতা থেকে, এবং সেটা হচ্ছে 1780 সালে, হ্যাঁ, 1780 সালে প্রথম এই সংবাদপত্র প্রকাশিত হয়, এবং এইটার সম্পাদক ছিল হচ্ছে জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি, জেমস অগাস্টাস হিকি। তো ভারতে কলকাতা থেকে 1780 সালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়, এবং এটার যে সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন জেমস অগাস্টাস হিকি। এরপর বাংলাদেশের যদি একটু চিন্তা করি, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটাও কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, তাই আমি এটা আসলে লাল কালি দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। যেহেতু বাংলাদেশে, আমাদের বাংলাদেশে সংবাদপত্র প্রকাশিত হয়েছে প্রথম কত সালে? 1847 সালে, 1847 সালে, এবং এইটা হচ্ছে কিন্তু আমার বিভাগ রংপুর থেকে, মনে রাখবেন এটা ঢাকা থেকে না, আসলে রংপুর থেকে প্রকাশিত হয়েছিল। এবং এই সংবাদপত্রের নাম ছিল হচ্ছে রঙ্গপুর বার্তাবহ। কি নাম ছিল? রঙ্গপুর বার্তাবহ, রঙ্গপুর বার্তাবহ। এবং এই সম্পাদক ছিলেন হচ্ছে, প্রথম দিকে সম্পাদক ছিলেন দুইজন ছিলেন। প্রথম সম্পাদক হচ্ছেন গুরুচরণ রায়, গুরুচরণ রায় হচ্ছেন প্রথম এই সম্পাদক। তাহলে আমাদের বাংলাদেশে প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে রঙ্গপুর বার্তাবহ, যেটার সম্পাদক ছিলেন গুরুচরণ রায়, এবং এটা প্রকাশিত হইতো রংপুর থেকে 1847 সালে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি পত্রিকার একটা হিস্টোরি দেখলাম, তাই না? এখন আমরা একটু যাব গণমাধ্যমের যে অন্যান্য শাখা, অর্থাৎ টেলিভিশনও তো গণমাধ্যমের একটা শাখা, তাই না? শুধুমাত্র যে আমাদের এই পত্রিকা এটা তো না, আমরা এখন এই রেডিও টেলিভিশনের দিকে যাব। তো আমরা জানি রেডিও আবিষ্কার করেছেন কে? রেডিও পেটেন্ট হয় মূলত কিন্তু মার্কনি পেটেন্ট পান, হ্যাঁ। কিন্তু আমাদের রেডিও আবিষ্কারের পেছনে, অর্থাৎ রেডিও আবিষ্কারের পেছনে আমাদের জগদীশচন্দ্র বসু, বাঙালি বিজ্ঞানী, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জগদীশচন্দ্র বসুর কিন্তু কি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই রেডিও আবিষ্কার। জগদীশচন্দ্র বসু উনি বাঙালি বিজ্ঞানী ছিলেন, আর মার্কনি এটার পেটেন্ট পাইছে রেডিওর। আর বাংলাদেশে রেডিও যাত্রা শুরু করে হচ্ছে 1939 সালে 16 ডিসেম্বর। ঘটনাক্রমে এটা 16 ডিসেম্বর হয়ে গেছে। আর যাই হোক, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যদিও তখন পর্যন্ত আমাদের এটা বিজয় দিবস ছিল না, কিন্তু ঘটনাক্রমে বাংলাদেশে এই 1939 সালে 16 ডিসেম্বর এইটার যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ বলতে তখন পূর্ব পাকিস্তান ছিল আসলে। এরপর যদি আমরা একটু শর্টকাট হিস্টোরি দেখে নেই টেলিভিশন আমাদের
রঙিন টিভির যাত্রা শুরু হয়েছে হচ্ছে 1960 সালে, হ্যাঁ, রঙিন টিভি 1960 সাল রঙিন টিভি। আর বাংলাদেশে এই টিভি আসলো হচ্ছে সাদা কালো টিভি আসলো বাংলাদেশে হচ্ছে 1900 কত সালে, 64 সালে বাংলাদেশে টিভি আসছে। এটা হচ্ছে 25 ডিসেম্বর, হ্যাঁ, 25 ডিসেম্বর বাংলাদেশে প্রথম টেলিভিশনের যাত্রা শুরু হয়। এরপর এই 1980 সাল থেকে এই বিটিভি যেটা আছে, বিটিভি বাংলাদেশ টেলিভিশন, এটা কিন্তু রঙিন কার্যক্রম, এই রঙিন সম্প্রচার শুরু হয়, হ্যাঁ, রঙিন সম্প্রচার। বিটিভির রঙিন সম্প্রচার শুরু হয় 1980 সাল থেকে। আর বাংলাদেশে 1964 সালে 25 ডিসেম্বর থেকে বাংলাদেশে মূলত টেলিভিশন যাত্রা শুরু হয়। আর 1960 সালে রঙিন টিভির মূলত আবির্ভাব হয়। আমরা বিটিভির যে সম্প্রচার শুরু হয় এটা কিন্তু হচ্ছে বিটিভির সম্প্রচার শুরু করে 1980 সালে, হ্যাঁ, বিটিভির সম্প্রচার শুরু হয়। আচ্ছা, রঙিন সম্প্রচার একটু দেরিতে শুরু, রঙিন সম্প্রচার শুরু হয় 1980 সালে। আর 1990 সালে কিন্তু ডিশ অ্যান্টেনা যেটা আমরা বলি, ডিশ অ্যান্টেনা বা কেবল নেটওয়ার্ক। আচ্ছা, ডিশ অ্যান্টেনা হচ্ছে কেবল নেটওয়ার্ক পরে আসছে, ডিশ অ্যান্টেনা হচ্ছে 1990 সালের দিকে আসছে বাংলাদেশে। আর কেবল নেটওয়ার্ক যেটা কেবল নেটওয়ার্ক আসছে হচ্ছে 1992 সালে। তো আমরা টেলিভিশন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে 1960 সালে হচ্ছে রঙিন টিভি আবিষ্কৃত হয়েছে বা যাত্রা শুরু করছে। বাংলাদেশে এই টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে 1964 সালে 25 ডিসেম্বর। আর 1980-তে হচ্ছে বিটিভি যাত্রা শুরু করে, রঙিন সম্প্রচার শুরু করে। এবং ডিশ অ্যান্টেনা টেলিভিশন ছিল 1990-এ, ডিশ অ্যান্টেনা আসছে। আর কেবল টেলিভিশন 1992। এটা হচ্ছে আমাদের এই টেলিভিশন সংক্রান্ত যাবতীয় খবর। তাহলে আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, এরপর পত্রিকা, মূলত পত্রিকা থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো আসে। তো আমরা শুরু করলাম, কিন্তু আমরা মোটামুটি বেশ ভালো কিছুই তথ্য আমরা জেনে নিয়েছি। তো এখন জানান আরও আমরা পত্রিকা থেকে যেহেতু বেশি প্রশ্ন আসে, আমরা একটু পত্রিকার নবজাগরণটা একটু জেনে নেই। পত্রিকা কিভাবে আসলে ধীরে ধীরে পত্রিকার নবজাগরণ, হ্যাঁ, পত্রিকার নবজাগরণ আমরা এখন দেখব। আচ্ছা, তো আমরা পত্রিকার নবজাগরণ দেখতে গেলে আমরা যদি বাংলাদেশের বা আমাদের এই দিকের চিন্তা করি, আমাদের উপমহাদেশের চিন্তা করি, তাহলে আসলে এই প্রথম কোন পত্রিকাটা প্রকাশিত হয়েছে এটা নিয়ে অনেক কথা আছে। এখানে আসলে অনেকের অনেক রকম মতান্তর রয়েছে। তো 1818 সালে, হ্যাঁ, 1818 সালে এই দিগদর্শন নামে একটা পত্রিকা প্রকাশিত হয়। দিগদর্শন, এটা ধরা হয় যে প্রথম বাংলা পত্রিকা। ঠিক আছে, প্রথম বাংলা পত্রিকা। আপনারা আরও কয়েকটা প্রথম বাংলা পত্রিকা পাবেন, আর দেখেন না কেন। তো দিগদর্শন এটা হচ্ছে 1818 সালে, হ্যাঁ, এপ্রিলে, 1818-এর এপ্রিলে ধরা হয়। তো এরপর অনেকের মতে আবার এই দিগদর্শন কিন্তু প্রথম পত্রিকা না। এই শ্রীরামপুর মিশনারি থেকে একটা পত্রিকা বের হইতো তখন, হ্যাঁ, এটার নাম হচ্ছে সমাচার দর্পণ, সাপ্তাহিক সমাচার দর্পণ। এটা ধরা হয় যে 1818 সালের মে মাসে, হ্যাঁ, 1818 23 মে, এটা হচ্ছে সমাচার দর্পণ। তো এই সমাচার দর্পণ প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর মিশনারি থেকে। এটা একটা সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক সমাচার দর্পণ। তো এইটা হচ্ছে ধরা হয় যে প্রথম বাংলা পত্রিকা, শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত হইতো। এটা ধরা হয় প্রথম বাংলা পত্রিকা। এখন এটাকে মনে করা হচ্ছে প্রথম বাংলা পত্রিকা, ঠিক আছে। তো আমরা সমাচার দর্পণটা, এইটাই একটু বেস্ট আনসার হয় আসলে, সাপ্তাহিক এটা ছিল। আর দিগদর্শনটাও কিন্তু আসলে এটা কনফিউশন আছে, সৃষ্টি হয়, একটা মতান্তর সৃষ্টি হয়। তো হয়তো বা দুইটা একই সাথে অপশনে থাকবে না, আমাদের সমাচার দর্পণ থাকলে দিগদর্শন থাকবে না। যাই হোক, সমাচার দর্পণ অথবা দিগদর্শন এগুলোই মূলত হচ্ছে প্রথম দিকের বাংলা পত্রিকা। এরপর আমাদের প্রথম বাঙালি মালিকানাধীন যে পত্রিকা, প্রথম বাঙালি মালিকানাধীন পত্রিকা, আসলে অসুস্থতার কারণে গলাটা একটু সমস্যা। প্রথম বাঙালি পত্রিকা হচ্ছে, এটা কিন্তু একদম ক্লিয়ার, প্রথম বাঙালি মালিকানাধীন পত্রিকা। বাঙালি মালিকানাধীন কথাটা বলতে হবে, বাঙালি মালিকানাধীন। প্রথম বাঙালি মালিকানাধীন পত্রিকা হচ্ছে বাঙাল গ্যাজেট।
বাঙাল গ্যাজেট। যে গ্যাজেট শব্দটা কিন্তু চলে আসছে, আমি এর আগে গ্যাজেট কথাটা বলছিলাম যে গ্যাজেট হিস্টোরিটা কি। ওয়ান গ্যাজেটে পাওয়া যেত প্রথম পত্রিকাটা, হ্যাঁ, নোটিস স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে ইতালির মুদ্রা গ্যাজেট, যার কারণে সেখান থেকে গ্যাজেট শব্দটা পত্রিকার সাথে যুক্ত হওয়া শুরু হয়ে যায়। আর প্রথম বাঙালি মালিকানাধীন পত্রিকা হচ্ছে বাংল গ্যাজেট। হ্যাঁ, এটার মালিকানা, এটা মূলত সংস্কারপন্থী পত্রিকা ছিল। হ্যাঁ, মনে রাখবেন, সংস্কারপন্থী একটা পত্রিকা ছিল। আর এর মালিক ছিল হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু আমাদের এই তৎকালীন সমাজের সংস্কারের পেছনে অনেক অবদান রেখেছেন, রাজা রামমোহন রায়। তো প্রথম বাঙালি পত্রিকা হচ্ছে বাঙাল গ্যাজেট, সংস্কারপন্থী পত্রিকা। এটা মালিকানা ছিল রাজা রামমোহন রায়ের কাছে, ইনি ছিলেন প্রধান পৃষ্ঠপোষক। এরপর যদি আমরা আসি ভারতবর্ষের প্রথম দৈনিক সম্পর্কে। ভারতবর্ষের প্রথম দৈনিক, আসলে আমি যে কথাগুলো উপরে বললাম এগুলো সব কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না। এই দিগদর্শন, তারপর সাপ্তাহিক সমাচার দর্পণ, এগুলো ভারতবর্ষের প্রথম পত্রিকা বলা যেতে পারে, প্রথম বাংলা পত্রিকা। এরপর ভারতবর্ষের প্রথম দৈনিক যে পত্রিকা সেটা হচ্ছে কলকাতা জার্নাল। কলকাতা জার্নাল, কলকাতা জার্নাল, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম দৈনিক পত্রিকা। এবং এটা কত সালে প্রকাশিত হয়? 1818 সালের। এটা 2রা অক্টোবর থেকে, হ্যাঁ, 2রা অক্টোবর থেকে প্রকাশিত হয়। এবং এটা হচ্ছে জেমস হিল বাকিংহাম ইনি প্রকাশিত করছে। সম্পাদক ছিলেন হচ্ছে কে? জেমস হিল, জেমস হিল বাকিংহাম। তো ভারতবর্ষের প্রথম দৈনিক হচ্ছে কলকাতা জার্নাল। 1818 সালের 2রা অক্টোবর এটা প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জেমস হিল বাকিংহাম। আচ্ছা, তো আমরা সমাচার দর্পণটা দেখেছিলাম না? সমাচার দর্পণ কোথায়? এই যে সমাচার দর্পণ, যেটাকে বলা হয় বাংলাদেশের বাংলা ভাষায় প্রথম পত্রিকা, যেটা শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত হইতো। তো এই সমাচার দর্পণের আবার কিন্তু সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন মার্কসম্যান। হ্যাঁ, এটাও আসতে পারে। সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ, এটার সম্পাদক ছিলেন হচ্ছে মার্কসম্যান। হ্যাঁ, আচ্ছা। এরপর সমাচার কৌমুদী নামে একটা পত্রিকা ছিল, সমাচার কৌমুদী। সমাচার কৌমুদীর যে সম্পাদক বা পৃষ্ঠপোষক ছিলেন রাজা রামমোহন রায়। হ্যাঁ, রাজা রামমোহন রায়ের আমরা কিন্তু এখানে 2টা পত্রিকা পাচ্ছি। তাহলে সমাচার কৌমুদী ছিল। এরপর প্রথম দৈনিক ভারতবর্ষের বাঙালি মালিকানাধীন প্রথম যে বাঙালি মালিকানাধীন প্রথম পত্রিকা বাঙাল গ্যাজেট, এটাও কিন্তু আমাদের এই রাজা রামমোহন রায়ের। তারপর সংবাদ প্রভাকর, এটাও কিন্তু রাজা রামমোহন রায়। আরও একটা হচ্ছে সংবাদ প্রভাকর, মনে রাখবেন, সংবাদ প্রভাকর। তারপর সমাচার কৌমুদী, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রথম যে বাঙালি মালিকানাধীন বেঙ্গল গ্যাজেট। আচ্ছা, তো এখন বাংলাদেশে পত্রিকার হিস্টোরি নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলাদেশে পত্রিকা, বাংলাদেশে আমরা পত্রিকা নিয়ে একটু আলোচনা করি। আসলে আমি যেভাবে লিখছি আপনাদেরকেও সেভাবে খাতায় লিখতে হবে, তাছাড়া কিন্তু এটা মনে থাকবে না। পরবর্তীতে আপনারা এটা নোট করে নিতে পারেন আপনাদের নিজের মতো করে, তাহলে মনে থাকবে সহজেই। তো বাংলাদেশে পত্রিকার যাত্রা শুরু হলো প্রথম আমরা জানলাম যে কত সালে? 1847 সালে রংপুর থেকে, তাই না? রংপুরের হচ্ছে 1847-এ রঙ্গপুর বার্তাবহ, তাই না? রঙ্গপুর বার্তাবহ, রঙ্গপুর বার্তাবহ কোথা থেকে প্রকাশিত হইতো? এটা রংপুর থেকে প্রকাশিত হইতো, রংপুর থেকে। আর এটার সম্পাদক ছিলেন হচ্ছে গুরুচরণ রায়, তাই না? গুরুচরণ রায়। এটা প্রথম বাংলা পত্রিকা, হ্যাঁ, বাংলাদেশের প্রথম পত্রিকা। 1847 সালে রঙ্গপুর বার্তাবহ রংপুর থেকে প্রকাশিত হইতো, এবং এটার সম্পাদক ছিলেন গুরুচরণ রায়। পরবর্তীতে আবার আরেকজন সম্পাদক ছিলেন, তো আসলে ওনার নামটা হচ্ছে সম্ভবত নিরম্বর মুখোপাধ্যায়, সম্ভবত নিরম্বর। যাই হোক, আপনার এটা একটু কনফিউশন থাকে, এটা আসবে না হয়তো। প্রথম সম্পাদক যে গুরুচরণ রায়, তাকে হয়তো নিয়ে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আমাদের 1847-এ রঙ্গপুর বার্তাবহ রংপুর থেকে প্রকাশিত গুরুচরণ রায়ের সম্পাদনায়। যাই হোক, এরপর আমরা যদি একটু দেখি
যে এই পত্রিকাটা নিয়ে আরও যদি বেশি কিছু জানতে চান, আসলে অনেক কিছু জানার কিন্তু রয়েছে এখানে। এই পত্রিকাটা আমার জেলা, আমার বিভাগ রংপুর থেকে কিন্তু প্রকাশিত হতো, প্রথম বাংলা পত্রিকা। এটা কিন্তু 100 কপি করে প্রকাশিত হতো তখন, ঠিক আছে? 100 কপি করে প্রকাশিত হইতো, এবং এটা মেইন বিষয় কিন্তু ছিল রাজনীতি সম্পর্কিত একটা পত্রিকা ছিল এটা। এবং এটা 6 টাকা, এটার বছরে 6 টাকা ছিল তখন দাম, বছরে 6 টাকা। আর মাসিক হচ্ছে 8 আনা, হ্যাঁ, মাসিক 8 আনা। দেখলেন, তখন কিন্তু টাকার অনেক মূল্য ছিল, যার কারণে কিন্তু এই বিষয়গুলো আমরা এই টাকাতে পাচ্ছি। মাসিক 8 আনাতেই ছিল তখন, পাওয়া যাইত, এবং বছরে 6 টাকা দাম ছিল এটার, বছরে 6 টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা প্রথম পত্রিকা সম্পর্কে জানলাম। এরপর ঢাকায় ছাপাখানা যে স্থাপিত হয়, ঢাকায় ছাপাখানা স্থাপিত হয় কত সালে? ঢাকায় প্রথম ছাপাখানা, স্থাপিত হয় হচ্ছে 1800 কত 59 সালে, 1859 সালে। এবং এটার নাম ছিল কিন্তু বাংলা যন্ত্র, হ্যাঁ। তো ঢাকায় এই বাংলা যন্ত্র, এটা এখান থেকে আসলে আমাদের যে বাংলা যন্ত্র, এখান থেকে এই প্রেস থেকে কিন্তু দ্বিতীয় পত্রিকা, বাংলাদেশের দ্বিতীয় পত্রিকা, এই দ্বিতীয় পত্রিকাটা প্রকাশিত হইতো। এটার নাম ছিল হচ্ছে কি ছিল নাম ছিল ঢাকা প্রকাশ, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পত্রিকা, যেটা বাংলা যন্ত্র ছাপাখানা থেকে প্রকাশিত হইতো, যেটা 1859 সালে স্থাপিত হয়, এবং এটার পত্রিকাটার নাম ছিল ঢাকা প্রকাশ। এরপর আচ্ছা, যাই হোক, ঢাকা প্রকাশ কত সালে প্রকাশিত হয় এটাও কিন্তু আসতে পারে 1861 সাল থেকে কিন্তু ঢাকা প্রকাশ প্রকাশিত হয়, হ্যাঁ। আর এটা সম্পাদনা কে করেন? সম্পাদক কে ছিলেন এটা ঢাকা প্রকাশের? কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। এরপর আমরা দেখব দ্বিতীয় পত্রিকা গেল। এখন বাংলাদেশে প্রথম ইংরেজি দৈনিক, আমরা এটাও তো আসতে পারে, তাই না? বাংলাদেশে প্রথম ইংরেজি দৈনিক, কোনটি? বাংলাদেশের প্রথম ইংরেজি দৈনিক হচ্ছে কি? এই নামটা আসলে আমারও মনে নাই, একটু দেখতে হবে। বাংলাদেশের প্রথম ইংরেজি, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তান অবজারভার, হ্যাঁ, পাকিস্তান অবজারভার বাংলাদেশের প্রথম হচ্ছে ইংরেজি দৈনিক। আর প্রথম বাংলা দৈনিক আমরা সাপ্তাহিক জ্যোতিকে বলতে পারি। বাংলা দৈনিক প্রথম বাংলা দৈনিক, এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক জ্যোতি, হ্যাঁ, সাপ্তাহিক জ্যোতি, প্রথম বাংলা দৈনিক সাপ্তাহিক জ্যোতি। আর আরেকটা পত্রিকার কথা না বললেই নয়, যেটার নাম ছিল হচ্ছে আজাদ পত্রিকা, দৈনিক আজাদ। তো এই আজাদ পত্রিকাটা 1906 সাল থেকে প্রকাশিত হতো কলকাতা থেকে, হ্যাঁ, কলকাতা থেকে প্রকাশিত হতো দৈনিক আজাদ। এটা মূলত 1906 সাল থেকে বঙ্গভঙ্গের পর থেকে প্রকাশিত হতো আজাদ। এই দৈনিক আজাদের আবার যে সম্পাদক ছিলেন আবুল কালাম শামসুদ্দিন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ, আবুল কালাম শামসুদ্দিন। দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন আবুল কালাম শামসুদ্দিন, এটা প্রকাশিত হইতো 1906 সাল থেকে কলকাতা থেকে, হ্যাঁ। আর এই যে পাকিস্তান অবজারভার যে বললাম আমরা, এটা ছিল কিন্তু প্রথম দৈনিক, ইংরেজি দৈনিক ছিল পাকিস্তান আমলের। তো এখন আমরা আমাদের দেশের আরও কিছু পত্রিকা সম্পর্কে একটু জানবো, যেমন আমাদের জনপ্রিয় নেতা, সবার প্রিয় নেতা, অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো ওনার যে পত্রিকা ছিলেন, উনি কিন্তু সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকাটা কিন্তু উনি প্রতিষ্ঠিত করেন। ইত্তেফাক আমরা কিন্তু এখনও আমরা দেখতে পাই, ইত্তেফাক পত্রিকা, এই সাপ্তাহিক ইত্তেফাকের কিন্তু প্রথম প্রতিষ্ঠাতা বা প্রথম প্রকাশক ছিলেন কিন্তু আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটাকে কিন্তু কত সালে? 1953 সালে, তাই না? 1953 সালে এই সাপ্তাহিক ইত্তেফাক প্রকাশিত হইতো। এটা দৈনিক হয়েছে 1953 সালে, হ্যাঁ,
1953 সালে এটা দৈনিক হয়, সাপ্তাহিক ছিল আগে, পরবর্তীতে 1953 সাল থেকে এটা দৈনিক হয়। হ্যাঁ, এই ভাষা আন্দোলনের পক্ষে কিন্তু আমাদের কয়েকটা পত্রিকা অবস্থান নেয়, তার মধ্যে কিন্তু দৈনিক ইত্তেফাক একটা, তাই না? ভাষা আন্দোলনে অবদান রাখছে কোন কোন পত্রিকা? ভাষা আন্দোলনে হচ্ছে এই ইত্তেফাক, আমরা মোটামুটি কয়েকটা পত্রিকাকে পাবো, ইত্তেফাক, তারপর আমাদের যে আজাদ পত্রিকাটা পাইলেন যেটা, তারপর পাকিস্তান অবজারভার, পাকিস্তান অবজারভার, তারপর হচ্ছে মিল্লাত, এরপর হচ্ছে ইনসাফ, আমার দেশ। এই কয়েকটা পত্রিকা কিন্তু ভাষা আন্দোলনের সময় আমাদের পক্ষে ছিল। তাহলে কোন কোন পত্রিকা ভাষা আন্দোলনের সময় আমাদের পক্ষে ছিল? ইত্তেফাক, আজাদ, পাকিস্তান অবজারভার, মিল্লাত, ইনসাফ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ। এই কয়েকটা পত্রিকা আমাদের ভাষা আন্দোলনের সময় আমাদের পক্ষে ছিল। আচ্ছা, এরপর আপনারা জানেন হয়তোবা, যে অনেকেই জানেন যে 1964 সালে প্রথম কি ন্যাশনাল প্রেস ক্লাব প্রকাশিত হয়, ন্যাশনাল জাতীয় প্রেস ক্লাব, কত সালে? 1964 সালে। এবং তারা একটা পত্রিকা প্রকাশিত করে যেটার নাম হচ্ছে মর্নিং নিউজ। ন্যাশনাল প্রেস ক্লাব হতে যে প্রকাশিত পত্রিকা সেটার নাম হচ্ছে মর্নিং নিউজ, এবং ন্যাশনাল প্রেস ক্লাব প্রকাশিত হয় কবে? 1964 সালে। তো আমরা যদি এখন পাকিস্তান পরবর্তী স্বাধীন বাংলাদেশের যে পত্রিকাগুলো ছিল, স্বাধীন বাংলাদেশের যে পত্রিকা, স্বাধীন বাংলাদেশ আমলের যে পত্রিকা, সেগুলো আমরা একটু আলোচনা করি। তো স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রে যে পত্রিকাগুলো, সেগুলো হচ্ছে প্রথম যে সাপ্তাহিক ছিল সেটা হচ্ছে বিচিত্রা। হ্যাঁ, প্রথম সাপ্তাহিকটা হচ্ছে কি? বিচিত্রা, প্রথম বিচিত্রা বাংলাদেশ আমলে। এরপর 1957 সালে, 1975 সালে দৈনিক ইত্তেফাক, তারপর দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, এই সময়ে আসলে বাংলাদেশ টাইম, এগুলো আমাদের এই বাকশালের সময়, 1975 সালে আমরা জানি না যে বাকশাল হয়েছিল, এই বাকশাল সময়ে মাত্র 4টে পত্রিকা প্রকাশিত হয়েছিল, মাত্র 4টি পত্রিকা। বাকশালে কয়টা পত্রিকা ছিল? মাত্র 4টা পত্রিকা। এই 4টা পত্রিকা হচ্ছে ইত্তেফাক, তারপর হচ্ছে দৈনিক বাংলা, এরপর বাংলাদেশ অবজারভার, আগে ছিল পাকিস্তান অবজারভার, এখন হচ্ছে বাংলাদেশ অবজারভার, আরেকটা হচ্ছে বাংলাদেশ টাইমস। তো এই যে 4টা পত্রিকা, এই 75 সালে কিন্তু বাকশালের সময় শুধুমাত্র এই 4টা পত্রিকা কায়েম ছিল, তো বাকিগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তো এই যে দৈনিক ইত্তেফাক, এই পত্রিকাটা কিন্তু খুব অবদান ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমাদের ভাষা আন্দোলনের সময়। মুক্তিযুদ্ধের সময় তো এই দৈনিক ইত্তেফাকের অফিসটা পুরোপুরি আসলে ধ্বংস করে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের পর এটা আবার নতুন করে আসলে নতুন করে এটা চালু হয়। আচ্ছা, এরপর আমরা দেখতে পারি যে 1982 সালের দিকে প্রায় 40টা পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। তো আসলে এগুলো বাস্তব দরকার নাই, 40টা বন্ধ করে দেয়। এরপর আমাদের যে দৈনিক ইনকিলাব পত্রিকাটা 1983 সালে দৈনিক ইনকিলাব প্রকাশিত হয়, দৈনিক ইনকিলাব। তারপর 1985 হচ্ছে যায় দিন। তারপর 1991 সালে হচ্ছে ডেইলি স্টার, 1991 হচ্ছে দি ডেইলি স্টার। তারপর এটা কিন্তু এস এম আলীর, এস এম আলীর পত্রিকা, এস এম আলী, দি ডেইলি স্টার। তারপর যায় দিন হচ্ছে শফিকুর রহমানের পত্রিকা, যায় দিন শফিকুর রহমান। আর দৈনিক যে ইনকিলাব রয়েছে এটা হচ্ছে মাওলানা মান্নানের পত্রিকা, মাওলানা মান্নান।
মিনিটের লেকচার হবে আমাদের মোটামুটি। এই লেকচারটা মোটামুটি আমরা বেশ কিছু অনেক বিষয় আলোচনা করে ফেলেছি এর মধ্যেই, আর অল্প কিছু টপিক বাকি আছে, আমরা 40 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব। এরপর হচ্ছে 1991 সালে বা 92 হচ্ছে আমাদের আজকের কাগজ বা ভোরের কাগজ, এই দুইটা পত্রিকা প্রকাশিত হয়, আজকের কাগজ এবং ভোরের কাগজ। তো এই ভোরের কাগজের আবার সম্পাদক ছিলেন হচ্ছে মতিউর রহমান। হ্যাঁ, মতিউর রহমানকে তো চেনেন, প্রথম আলোর বর্তমান সম্পাদক সম্ভবত, না? আচ্ছা, তারপর 1993 সালে প্রকাশিত হয় হচ্ছে দৈনিক জনকণ্ঠ, এবং এটা সম্পাদক ছিলেন কে? আতিফুল্লাহ খান মাসুদ। এটা হচ্ছে আমাদের 1993 এটা। এরপর 1990 পরবর্তী যদি আমরা দেখতে চাই কোন কোন পত্রিকা, 90 পরবর্তী পত্রিকা হচ্ছে প্রথম আলো, তারপর কালের কণ্ঠ, তাই না? কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এই পত্রিকাগুলো 90 পরবর্তী পত্রিকা। তো আমাদের মোটামুটি এগুলো পত্রিকা সম্পর্কে একটা মোটামুটি ভালোই ধারণা হলো। আমরা একটু সংবাদ সম্পর্কে আরেকটু আলোচনায় যদি আসি, তো আমরা সংবাদ সম্পর্কে বা এই জার্নালিজম সম্পর্কে আরেক কিছু বেসিক তথ্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, সংবাদ এবং সাংবাদিক। আচ্ছা, এই সংবাদের উৎস, হ্যাঁ, সংবাদের উৎস হইতে পারে কি কি? ব্যক্তি উৎস থেকে হইতে পারে, তারপর এই সংবাদের উৎস কি কি হইতে পারে? এক হইতে পারে ব্যক্তি উৎস, তারপর হতে পারে হচ্ছে আপনার মুদ্রিত উৎস, তারপর হইতে পারে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, এবং আরেকটা উৎস হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর উৎস। তো মাঝে মাঝে এই উৎসগুলো থেকে প্রশ্ন আসে, যেমন ব্যক্তি উৎসের মধ্যে আমরা বিট রিপোর্টার পাই। বিট রিপোর্টার নিয়ে গতবার জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসছিল। বিট রিপোর্টার হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্ট বা বিট যেটা কাজ করে, বিট বলতে কোনো একটা নির্দিষ্ট খবর, সেটা হচ্ছে বিট। হ্যাঁ, নির্দিষ্ট রিপোর্ট, এটা হচ্ছে বিট, নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট। তো এই ব্যক্তি উৎসের মধ্যে আমরা পাই নিজস্ব প্রতিবেদক, বিট রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা, মুখপাত্র, এইগুলো হচ্ছে এই আমাদের ব্যক্তি উৎসের মধ্যে পড়ে, তাই না? মুদ্রিত উৎসের মধ্যে আপনার হচ্ছে প্রেস নোট বা হ্যান্ড নোট, এগুলো মুদ্রিত উৎসের মধ্যে পড়ে। হ্যাঁ, বিবরণী প্রদান করে আসলে। এরপর নিজস্ব গণমাধ্যম থাকতে পারে, অন্য গণমাধ্যমের প্রেস বিজ্ঞপ্তি, এগুলো সবগুলো হচ্ছে মুদ্রিত উৎসের মধ্যে পড়ে। প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে লাইব্রেরি হতে পারে, আদালত হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, বিভাগ হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সব কিছু হচ্ছে এগুলো মূলত প্রাতিষ্ঠানিক উৎস। তো বার্তা প্রতিষ্ঠান কিন্তু অনেক রকম রয়েছে আমাদের, বার্তা প্রতিষ্ঠান। আমরা আরেকটা ভিডিওতে হয়তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন বার্তা প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশের জাতীয় বার্তা প্রতিষ্ঠান কি? বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। আন্তর্জাতিক রয়েছে রয়টার্স, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এপি, তারপরে এএফপি, এগুলো হচ্ছে সংবাদ সংস্থা, এগুলো আন্তর্জাতিক, আর এটা হচ্ছে জাতীয়, হ্যাঁ, তাই না? আচ্ছা, বার্তা সংস্থা। এরপর প্রযুক্তি নির্ভর যে আমাদের আমরা পাইলাম, সেটা হচ্ছে ইন্টারনেট, সিডি-রোম, আউট রিপোর্ট, এগুলো হইতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় জানে রাখি, সংবাদ যে সূচনা করি আমরা, তাই না? সংবাদ সূচনা এটা সাধারণত এই 19 থেকে 25 শব্দের মধ্যে লিখতে হয়। তো অনেক বড় লেকচার হয়ে গেছে আসলে আমাদের, মোটামুটি এই লেকচারটা 40 মিনিটের একটা লেকচার হয়ে গেছে। আমি আর এটাকে বাড়াইতে চাই না। আমরা দ্বিতীয় পর্বতে হয়তোবা এই আমাদের সংবাদ সংস্থাগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব, তার পাশাপাশি অন্যান্য যে গণযোগাযোগের ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই সাংবাদিকতার সম্পর্কিত পুরস্কারগুলো নিয়ে আলোচনা করব। তো এটা পরবর্তী লেকচার। এই লেকচারটাতে আমরা মূলত জার্নালিজমের বেসিক বিষয়গুলো, নিউজের উৎস, প্রকরণ, তার পাশাপাশি সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, মানে সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার আমরা একটা চেষ্টা করেছি। তো এখানে আমাদের সব বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করা আছে। আপনারা একটু বিষয়গুলো যদি সুন্দরভাবে নোট করে নেন খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে এই পুরো লেকচারটাতে আমার সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিওগুলো পান সাথে সাথেই, আপলোড করার সাথে সাথেই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আর
লেকচারটা অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু ভালো করতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।